আদ্রিতা তার বাবার জোড়াজড়িতে নীলকে বিয়ে করেছিল, কিন্তু যখন সে জানল তার স্বামী কোনো ধনী ব্যবসায়ী নয়, বরং বস্তির এক গরিব ছেলে, তখন সে হতবম্ব হয়ে গেল। তারপর আদ্রিতা শর্ত রাখল যে বাড়ির বাইরে কেউ যেন না জানে যে নীল তার স্বামী। নীল সেখানে ঘর জামাই হিসেবে থাকত, কিন্তু তার সঙ্গে ব্যবহার করা হতো চাকরের মতো। সবাই তাকে অপমান করত, ঠিকমতো খাবার বা ঘর সে পেত না। সে কার্পেটে বা কখনো কুকুরের ঘরেও ঘুমাত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে তার বিয়ে বিদেশে হয়েছে আর তার স্বামী লন্ডনের একজন নামী ব্যবসায়ী, কিন্তু যখন তার বন্ধুরা তাদের স্বামীদের দেওয়া দামি উপহার দেখাত, তখন আদ্রিতা হিংসায় জ্বলে উঠত। ভ্যালেন্টাইন্স ডে কাছে আসছিল আর নীল আদ্রিতার জন্য একটা লাল গোলাপ এনেছিল, যেটা সে নিতে অস্বীকার করল। সে চিৎকার করে বলল, তোমার হাতে মাত্র 2 দিন, আমি অন্তত 1 লাখ টাকার একটা দামি ভ্যালেন্টাইন্স গিফট চাই। এত টাকা আমি জীবনে কখনো দেখিনি। আমি এত দামি উপহার কোথা থেকে আনবো? আমাকে বিয়ে করার আগে এসব ভাবা উচিত ছিল। তুমি তোমার স্ত্রীর চাহিদাটুকুও পূরণ করতে পারো না, জঘন্য। 2 দিন পর নীল আদ্রিতার কাছে এসে তাকে একটা গিফট বক্স দিল। আদ্রিতা বিরক্ত মুখে বক্সটা খুলল, কিন্তু ভেতরের জিনিসটা দেখেই সে হতবাক হয়ে গেল। এগুলো তো জিমিচু স্যান্ডেল, এগুলোর দাম 10 লাখ টাকা। তুমি এগুলো কোথা থেকে পেলে? আসলে এগুলো অরিজিনাল নয়। আমি বাজার থেকে দামি স্যান্ডেলের কপি কিনেছি। এগুলো ফেক। ফেক? আদ্রিতা দুঃখীমুখ করে স্যান্ডেলগুলো তার ঘরে রেখে দিল, কিন্তু কোয়ালিটি দেখে তার নীলকে নিয়ে একটু সন্দেহ হলো, কারণ স্যান্ডেলগুলো একদম অরিজিনালই লাগছিল। আসলে আপনি কি মিস্টার রয় চৌধুরীর কোনো বন্ধু? মিস্টার রয় চৌধুরী মানে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক? কিন্তু তাকে তো কেউ কখনো দেখেনি। বড় বড় লোকেরাও তার সঙ্গে কথা বলতে পারে না। না, আমি তাকে চিনি না। কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন? ম্যাম, আপনি যে ব্যাগটা নিয়ে এসেছেন সেটা জিমিচু স্যান্ডেলের ব্যাগ। একটু দেখতে পারি? হ্যাঁ। এগুলো স্পেশাল এডিশন স্যান্ডেল ম্যাম। কাটিং, ডিজাইন, লোগো এগুলো নকল করা অসম্ভব। ভারতে এটা মাত্র 2য় জোড়া, যেটা কিনেছেন মিস্টার রয় চৌধুরী। নীল কি মিস্টার রয় চৌধুরী, নাকি সে এই স্যান্ডেলগুলো চুরি করেছে? বেকার নীলের কাছে লাখ টাকার স্যান্ডেল এলো কোথা থেকে? নীলের আসল পরিচয় কি? যদি সে ধনীই হয়, তাহলে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে কেন থাকে? এসব প্রশ্নই এখন আদ্রিতার মাথায় ঘুরছিল। তবুও তার বিশ্বাস ছিল নীল নিশ্চয়ই কোনোভাবে তার জন্য এই স্যান্ডেলগুলো জোগাড় করেছে। কয়েকদিন পর আদ্রিতা স্যান্ডেলের কথা ভুলেই গেল। এক সকালে নীল বাড়ির জন্য সবজি কিনতে বাইরে গেল। আদ্রিতা তাড়াতাড়ি তৈরি হয়ে হলরুমে এসে রাগে চিৎকার করতে লাগল। মাম্মি, নীল কোথায়? এই লোকটা সব সময়ই অকেজো, সময় নষ্ট হয়ে যায়। আজ ভাবছিলাম ওকে আমার অফিসে নিয়ে যাব, কিন্তু এই ভদ্রলোক বাড়িতেই নেই। নীল, তুমি কোথায় ছিলে? এই সবজিগুলো আনতে গিয়েছিলাম। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আমার অফিসে এসো আর কিছু কাজ করো। ঘরে বসে বসে তুমি একেবারে অলস হয়ে গেছো। এক্ষুনি চলো, তোমার জন্যই আমি দেরি করছি। আমার ব্যাগটা নিয়ে এসো। এগুলো সব নিয়ে চলো। হাই বিজন। হে আদ্রিতা, তুমি কোথায় ছিলে জানো তো? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই এম সো সরি বিজন। কিছু লোকের জন্যই বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল।
কেন সরি বলবে? যাই হোক, দেখো আদ্রিতা, আমি তোমার জন্য একটা অসাধারণ সাব্বিসাচি লাহাঙ্গা এনেছি। এই একই লাহাঙ্গা দীপিকা তার বিয়েতে পরেছিল। তোমাকে তো তোমার বন্ধুর বিয়েতে যেতে হবে, তাই না? এবার তুমি এটা পরবে। ওয়াও বিজন, তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর। তোমার উপহারের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি দরকার? তোমার তুলনায় এটা কিছুই না। আমি এটা আমার বন্ধুকে দিয়েই বানিয়েছি। সরাসরি তাকে ডিজাইন করতে বলেছিলাম। পুরো 20 লাখ টাকা। ও মাই গড, 20 লাখ টাকা! বিজন, আমি একেবারে এই লেহেঙ্গাটাই আমি চাইছিলাম। এখন দেখবে সেই বিয়েতে সবাই শুধু এই কথাই বলবে যে আদ্রিতা ভাব্যসাচী লেহেঙ্গা পরেছে। তুমি ঠিকই বলছো। আর এমনিতেই তুমি তো কম সেলিব্রিটি নও। বিজন আপ্রাণ চেষ্টা করছিল আদ্রিতাকে ইমপ্রেস করার। আদ্রিতা, এই লেহেঙ্গাটা নকল। কি? এটা আসলের কপি? তুমি কি বলছো? তোমার অবস্থা দেখেই বোঝা যায় তোমার তো একটা শার্ট কেনারও টাকা নেই। ভাব্যাসাচি ব্র্যান্ডের নাম কখনো শুনেছো? আর তুমি এটাকে নকল বলছো? আসল লেহেঙ্গাতে সিল্ক ব্যবহার করা হয়। কাপড় আলাদা, ডিজাইনও আলাদা। দ্বিতীয়ত, ভাব্যাসাচির বানান বড় হাতের অক্ষরে লেখা থাকে। আসল লেহেঙ্গাতে সব ডিটেল থাকে। এই নকল লেহেঙ্গাগুলো শহরে 5,000 টাকায় বিক্রি হয়। আদ্রিতার কাছ থেকে ভালো করে দেখতেই বুঝলো লেহেঙ্গাটা আসলেই নকল। এটা দেখে বিজন চুপ করে গেল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। আমার মনে হয় আমার বন্ধু আমাকে মিথ্যে বলেছে। আমি ওকে ছাড়ব না। আমি কেন তোমাকে নকল লেহেঙ্গা দেব? আমাকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। আদ্রিতা, আমি আগে কখনো তোমাকে উপদেশ দিইনি, কিন্তু এই লোকটার থেকে দূরে থাকো। সে তোমাকে ইমপ্রেস করার জন্য সস্তা নকল জিনিস দিচ্ছে। আমি কথা দিচ্ছি, একদিন আমি তোমার জন্য আসল ব্র্যান্ডেড উপহার আনব এবং তার জন্য যতটা পরিশ্রম লাগে করব। নিজের মনের কথা আদ্রিতাকে বলার পর নীল তার জবাবের অপেক্ষাও না করে কেবিন থেকে বেরিয়ে গেল। তাদের 20 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম আদ্রিতা অনুভব করল যে নীল সত্যিই তার খেয়াল রাখে। সে তাকে খারাপ লোকদের থেকে রক্ষা করছে। নীলের এই রূপ দেখে আদ্রিতা হতবাক হয়ে গেল। আজ প্রথমবার আদ্রিতার মনে এই প্রশ্নটা এলো, নীলকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে কি আমি ভুল করেছি? আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ধনী আর সফল ব্যবসায়ী, আমাদের কোম্পানির প্রধান ইনভেস্টর। যদি এই ঘটনার জন্য বিজন আমার কোম্পানি থেকে সরে যায়, নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রম হারিয়ে ফেলব। আমি এই হার্ডওয়ার্ক ছাড়তে পারি না। আমার নীল দরকার নেই, আমার বিজন দরকার। এটা ভাবতে ভাবতেই আদ্রিতা নীলের ওপর আরও বেশি রেগে গেল। নীল, এটা কি পাগলামি? হ্যাঁ, কে তোমাকে অধিকার দিয়েছে আমাকে উপদেশ দেওয়ার? চুপ করো। তোমার এত সাহস কিভাবে হলো? এখানে তোমাকে আনা আমার ভুল ছিল। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি অনেকক্ষণ ধরে ডাকছি। আমার সামনে আমার উপহার নিয়ে এমনভাবে অপমান করার সাহস কিভাবে হলো? তুমি নিজেকে বিক্রি করে দিলেও তো এমন উপহার কিনতে পারবে না। দ্বিতীয়ত, নিজের জায়গাটা জেনে রেখো। আমি চাই এটা। তুমি গরিব জামাই, আমার সঙ্গে তর্ক করো। নীল এখনও প্রকাশ্যে ঝামেলা করতে চাইছিল না, কিন্তু যখন কেউ তোমার নীরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলা প্রয়োজন হয়ে যায়। প্রথমত, আমার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আমার স্ত্রী, তাই এর বাইরে থাকাই ভালো। দ্বিতীয়ত, আমার স্ত্রীর তোমার মতো কারো কাছ থেকে উপহার নেওয়ার প্রয়োজন নেই। আমি নিজেই এনে দিতে পারি, তাই তোমার এই দেখানো বন্ধ করো। আর তৃতীয়ত, পকেটে টাকা না থাকলে খুচরো ঝনঝনিয়ে বড়লোক সাজার চেষ্টা করো না। এতটুকু বলেই নীল বিজনকে পাশ কাটিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। নাটক শেষ হওয়ার পর আদ্রিতাও অফিসের ভেতরে চলে গেল। আদ্রিতার রাগে ফুঁসছিল। তার জ্বলন্ত চোখের সামনে শুধু নীলের মুখটাই ঘুরছিল। আর যত সে নীলের কথা ভাবছিল, তার রাগ ততই বাড়ছিল।
হ্যালো, আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আজ আমি তোমার একটি বিশেষ ব্যক্তির সঙ্গে মিটিং ঠিক করেছি। ঠিকানাটা আমি মেসেজ করেছি। একবার তাদের সঙ্গে দেখা করতে হবে। এটা 200 কোটির ডিল, আর যতক্ষণ না তুমি এই ডিল ফাইনাল করছো, আমরা এই প্রজেক্ট নেব না। ঠিক আছে, কারোর সঙ্গে দেখা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তোমাকে আমার আরও 2টো শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আজই আমি একটি ভব্যসাচী লেহেঙ্গা চাই, যার দাম হবে 1 কোটি। আর দ্বিতীয় শর্তটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করছি, সেটাও ঠিক ততটাই বিশেষ। আর হ্যাঁ, কাজটা আজই হয়ে যেতে হবে। ঠিক আছে। ফোন কেটে দেওয়ার সাথে সাথেই নীল দেখল যে সে হোয়াটসঅ্যাপে একটি ঠিকানা পেয়েছে। সেই ঠিকানাটি ছিল গোল্ডেন পার্ক সোসাইটির, যেখানে তার মিটিং ছিল। গোল্ডেন পার্ক সোসাইটি শুধু সুরাটেই নয়, বরং গোটা গুজরাটের অন্যতম সবচেয়ে বিলাসবহুল সোসাইটি ছিল। কিন্তু নীল কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল এ সম্পর্কে তার কোনো তথ্যই ছিল না। নীল একটি ট্যাক্সি নিল এবং গোল্ডেন পার্ক সোসাইটির দিকে রওনা দিল। শুধু সুরাটের নয়, গুজরাটের সবচেয়ে ধনী লোকেরাও সেই সোসাইটিতে থাকত। নীল ভেতরে ঢুকতে যেতেই গেটের সিকিউরিটি গার্ড তার পুরনো জামাকাপড় আর পায়ের চটি দেখে তাকে সেখানেই থামিয়ে দিল। আরে এই ভবঘুরে কোথায় ঢুকে পড়ছিস ভেবে এসেছিস? আমায় ভেতরে যেতে হবে, আমার একটি মিটিং আছে। আরে হারামজাদা, মিথ্যে বলার আগে অন্তত নিজের অবস্থা একবার দেখতিস। এটা গোল্ডেন পার্ক সোসাইটি, এখানে শহরের বড় লোকেরা বড় বড় গাড়িতে আসে, আর তুই এক ভিখারি এখানে ভিক্ষা করতে ঢুকছিস। তোদের মতো লোকদের আমি খুব ভালোই চিনি, এখনই এখান থেকে বেরিয়ে যা। এতটুকু বলে গার্ড নীলকে জোরে ধাক্কা দিল, আর নীল সেখানেই রাস্তায় পড়ে গেল। একেবারে একটি বিলাসবহুল গাড়ির সামনে গাড়িটি হঠাৎ জোরে ব্রেক কষল, আর নীল চাকার নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। সেই গাড়িটি ছিল গোল্ডেন পার্ক সোসাইটির মালিক মিস্টার খান্নার। সবাই তাকে রিয়েল এস্টেট কিং বলে ডাকত। সমস্ত বড় বড় বিল্ডিং আর সোসাইটি তিনিই বানিয়েছিলেন। গাড়িতে বসে থাকা মিস্টার খান্না এই দৃশ্য দেখেই নেমে পড়লেন এবং গার্ডের উপর চিৎকার করতে লাগলেন। এটা কি হচ্ছে, তাও আবার সোসাইটির গেটে? তুমি কি জানো না এসব করলে আমাদের সোসাইটির সুনাম নষ্ট হয়? দেখুন স্যার, এই ভবঘুরিটা জোর করে ভেতরে ঢুকছিল, আমি থামাতে চাইলে সে থামছিল না। নীল স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। যদি জানতাম এটা আপনি, আমি নিজেই আপনাকে রিসিভ করতে আসতাম স্যার। বোকা, তুমি জানো উনি কে? তুমি স্যারের সামনে আমার সম্মান নষ্ট করে দিয়েছো। আমি তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করছি। এতে ওর দোষ নেই। আমার অবস্থা এমন যে কেউ আমাকে ভিখারি ভাববে। কিন্তু স্যার, আপনি এই অবস্থায় 4 বছর আগে যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল, তখন আপনি একেবারে অন্যরকম ছিলেন। মিস্টার খান্না, এমন কিছু হয়েছে যা আমি আপনাকে বলতে পারছি না। তবে হ্যাঁ, খুব শিগগিরই সব কিছু বদলে যাবে। আপাতত আমাকে ভেতরে গিয়ে মিটিং করতে হবে, পরে আবার আপনার সঙ্গে দেখা হবে। জি নিশ্চয়ই স্যার। এই ভবঘুরের সামনে খান্না সাহেব এত নতজানু হচ্ছে কেন? তুমি আগে আমাকে বলনি কেন যে আমি এই লোকটার সঙ্গে ডিল করছি? আমি এই লোকটার সঙ্গে কোনো মিটিং করব না। 200 কোটি তো দূরের কথা, আমি ওর সঙ্গে 20,000 টাকারও ডিল করব না। নীল কাকে ভয়ে লুকিয়ে চলছিল? নীল কি সত্যিই গরিব? যদি তাই হয়, তবে সে 200 কোটির ডিল কিভাবে করছে? আর যদি নীল ধনী হয়, তাহলে সে শ্বশুরবাড়িতে গরিবের মতো কেন থাকে? অদ্রিতা যখন নীলের আসল সত্য জানতে পারবে, তখন কি হবে? নীল কেন অদ্রিতাকে বিয়ে করেছিল? এমন অনেক প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন পরের পর্বে। বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড, শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর গ্যাম্বলারের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।